স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্কা, আবহাওয়া অফিসের চোখ রাঙাচ্ছে বন্যা। অভ্যুত্থান দমনে সরাসরি গুলির নির্দেশ দেন হাসিনা, ফাঁস অডিওর সত্যতা নিশ্চিত করল বিবিসিআই। গণহত্যার অপরাধী শুধু হাসিনার নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা উচিত বললেন মির্জা ফখরুল। এবারে বিস্তারিত। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পানির তোড়ে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও শিলোনিয়া নদীর বেড়িবাঁধে অন্তত 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সেসব স্থান দিয়ে পানি প্রবেশ করে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়। টানা বৃষ্টিতে পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ ও তিতাস মোড় সহ বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে জেলা সদর সহ অনেক স্থানের সড়ক, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বরগুনায় গত 24 ঘন্টায় 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। লাগাতার বৃষ্টিতে বাড়ছে নওগাঁর বিভিন্ন নদীর পানি। টানা বৃষ্টিতে পাহাড় ধসের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যে এলাকাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসের এবং মেট্রোপলিটন এলাকায় আমরা অস্থায়ী জলাবদ্ধতার জন্য আমরা ওয়ার্নিং মেসেজ দিয়েছি। আজকের পর থেকে হয়তো বা বিকালের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। এবং এখন যে রংপুর বিভাগ বাদ দিয়ে বলতেছি, হয়তো বা সামনে দেখা যাবে যে রংপুর বিভাগেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেহেতু এটা বর্ষাকাল, আপনার একেবারে যে বৃষ্টিপাত শেষ হবে, একেবারে বৃষ্টিপাত হবে না, এটা বলা মানে একটা অমূলক কথা। পটুয়াখালীর আবহাওয়ার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা কিন্তু 200.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে একেবারে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ সহ বেশ কিছু এলাকা কিন্তু আসলে সড়কে পানি জমে গেছে এবং অনেক বাসাবাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর যে এলজিডি সড়ক রয়েছে, এই সড়কে আপনি দেখতে পাচ্ছেন এবং এই সড়কটি কিন্তু একেবারে পানিতে তলিয়ে আছে এবং এলজিডি সড়কের এলজিডি যে ভবন রয়েছে, এই ভবনেও কিন্তু পানি উঠে গেছে, যার কারণে ভবনে মানুষ কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না। এছাড়া যে গ্রামাঞ্চল, বিভিন্ন গ্রামাঞ্চল রয়েছে, বিভিন্ন গ্রামাঞ্চলে যে নিচু এলাকা রয়েছে, এই সকল নিচু এলাকায় কিন্তু বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অসংখ্য মাছের ঘের এবং পুকুর কিন্তু ভেসে গেছে। বিশেষ করে মৎস্য খামারিরা বা মৎস্য চাষিরা রয়েছে, তারা কিন্তু অনেকটা লোকসানের মুখে পড়েছেন এবং বিশেষ করে যারা বর্ষাকালীন সবজি চাষিরা রয়েছেন, তারা কিন্তু আসলে ক্ষতির শঙ্কায় রয়েছেন। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে কিন্তু এই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। তবে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলারসমূহকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তো সুমনা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে 2024-এর জুলাইয়ে অভ্যুত্থান দমন অভিযানে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া অডিওটিতে হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো, যেখানে পাবে গুলি করবে। বিবিসির তথ্য মতে বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসি এই কলটি রেকর্ড করেছিল। কলটি হাসিনা ঢাকার বাসভবন গণভবন থেকে 18 জুলাই করা হয়। বিবিসি ও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট কলটির প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে এটি কৃত্রিম নয় এবং কোনোভাবেই কাটাছেঁড়া বা পরিবর্তন করা হয়নি। বিবিসি আরও জানিয়েছে 5ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত 52 জন নিহত হয়। আর জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত বছরের বিক্ষোভে প্রায় 1400 জন প্রাণ হারান।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখার পর গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সবচেয়ে বেশি শিকার বিএনপি। নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চায়, কিন্তু যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যে টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচারের জন্য শুরু হয়েছে। আমরা আশাবাদী তার ট্রেনিং ও তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিড আক্রমণের সঙ্গে জড়িত প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালকের পদ থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিনকে চাকরি ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদেশে শরীফকে যাবতীয় পাওনা বেতন ও সুযোগ সুবিধাও দিতে বলা হয়েছে। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। পরে দুদকের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। আদেশ পক্ষে যাওয়ায় ন্যায় বিচার পাওয়ার কথা জানান শরীফ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার আইনজীবী প্যানেল, আমার শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে যারা গণমাধ্যম কর্মী, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিষয়ে সরব থেকেছেন, দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার থেকেছেন, তাদের প্রতি এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাতে আমি আমার বয়স অল্প, প্রায় 37 চলে, আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। বাড়তি 35% শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্পগুলোতে বিপর্যয় দেখা দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আলোচনার জন্য হাতে আছে 20 দিন। এর মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার পরামর্শ দিয়েছেন তারা। এমন অবস্থায় শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধি দফতরে আলোচনায় বসছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 14টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বাকি দেশগুলোকে 1 আগস্ট পর্যন্ত এক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। নতুন শুল্কের আওতায় পড়েছে বাংলাদেশ। 3 মাস আলাপ আলোচনার পর 37% থেকে 35% শুল্ক আরোপের ফলাফল হতাশাজনক বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে তৈরি পোশাক সহ কয়েকটি খাত প্রতিযোগিতায় টিকতে পারবে না বলে মনে করেন তারা। মাত্র 2% কমিয়ে 1 আগস্ট থেকে সেটা 37 থেকে 35% করা হচ্ছে। অর্থাৎ আমরা এখন যে গড় 15% দিচ্ছি তার সাথে আরও 35% যোগ হলে আমরা যা রপ্তানি করব ওইসব আইটেমের উপরে গড়ে 50%-এর মতো শুল্ক বসবে। তিনি বলেন, গড়ে 50% শুল্ক বসবে, যেটা বাংলাদেশের রপ্তানির জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। তো আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ ছিল, যাদের সাথে আমরা গত 3 মাসে 10%-এর একটা সমপর্যায়ে আমরা ছিলাম, তো এখন তো দেখা গেল যে একটা পার্থক্য হয়ে যাচ্ছে। প্রতিযোগী দেশগুলো থেকে বাংলাদেশ আলোচনায় পিছিয়ে রয়েছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। চীনের সঙ্গে এত বিরোধ মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু তারপরে এই বাণিজ্যের জায়গাতে তারা কিন্তু একমত হয়েছে এবং একই সঙ্গে ভিয়েতনাম একটা বাণিজ্য চুক্তি করছে আর ভারতের সঙ্গে মোটামুটি একটা সমঝোতা হয়ে গেছে।
তো তাইলে তার মানে হলো কি যে আমাদের প্রতিযোগিতার চাইতে আমরা পিছিয়ে পড়লাম এখানে। তিনি মনে করেন হাতে যে সময় আছে এর মধ্যে সংকট সমাধানে আলোচনা চূড়ান্ত করতে হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের ওই চিঠির মধ্যে এটাও আছে যে আমরা যদি বিনিয়োগ করি তাহলে সেক্ষেত্রে শুল্ক আরোপ করা হবে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বড় একটা সুযোগ আছে। বাংলাদেশের আরএমজিগুলোর মধ্যে বেশ কিছু হাই এন্ড আরএমজি প্রডিউসিং কোম্পানি আছে, তো তারা কিন্তু এই উচ্চ মূল্যের পোশাকের কিছু কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাপন করতে পারে। যুক্তরাষ্ট্রের মতো বাজার হারালে রপ্তানি খাতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আর উপায় থাকবে না বলে মনে করেন তিনি। ধরনের কিন্তু ইমেজ বাংলাদেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে নিয়ে আসবে না। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে যুদ্ধ চলমান রাখার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন ট্রাম্প। পুতিন অনেক মানুষ হত্যা করছেন, তার নিজের সৈন্যরাও মরছে, ইউক্রেনের লোকজনও মরছে বলে বৈঠকে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সিনেটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প জানান তিনি বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছেন, তবে আদৌ এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবেন কিনা তা স্পষ্ট করে বলেননি তিনি। ট্রাম্প জানিয়েছেন ইউক্রেনকে আরও অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, যার বেশিরভাগই হবে প্রতিরক্ষামূলক অস্ত্র। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওই বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার জেদ্দায় দেখা করেন তারা। তেহরানের সাথে ইসরায়েলের যুদ্ধের পর উপসাগরীয় রাজ্যে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার এটিই প্রথম সফর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আলোচনা ছিল গঠনমূলক এবং ফলপ্রসূ। 12 দিনের টানা যুদ্ধের পর এই সফরটি ইঙ্গিত দেয় ওই সংঘাত তেহরান রিয়াদ পুনর্মিলনের প্রক্রিয়াকে থামাতে পারেনি। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আরাকচি এবং যুবরাজ মোহাম্মদ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন এবং সেই বিষয়ে গৃহীত প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। এতে আরও জানানো হয়, যুদ্ধবিরতি চুক্তিটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির পরিবেশ তৈরিতে অবদান রাখবে, এমনটাই আশা প্রকাশ করেছেন সৌদি যুবরাজ। খেলার খবর। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে খেলা। লিডসে হারের পর এজবাস্টনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ব্যাটিং বোলিং দুই বিভাগেই দারুণ পারফরমেন্সে 336 রানের জয় পায় সফরকারীরা। তাতে সিরিজে 1-1 সমতা ফেরায় জমে উঠেছে ইংল্যান্ড ভারতের 5 ম্যাচের টেস্ট সিরিজ। আর তাই তৃতীয় টেস্টের আগে বড় রদবদল এনেছে ইংলিশরা। দ্বিতীয় টেস্টে 16 সদস্যের দল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে স্বাগতিকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফার ঘনিষ্ঠতা আরও বাড়ছে। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের লবিতে সোমবার সন্ধ্যায় ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির দেয়া এই ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ফেনীতে অন্তত 30 গ্রাম প্লাবিত, চোখ রাঙাচ্ছে বন্যা। অভ্যুত্থানে সরাসরি গুলির নির্দেশদাতা হাসিনা, ফাঁস অডিওর সত্যতা নিশ্চিত করল বিবিসি। গণহত্যার অপরাধে হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বিচার করা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।